Hey there, welcome back to English Station once again. This is Farhad Ahmed, your English mentor with you. As you know, today I am going to talk about article, and this is the second episode of article, which is called The Story of Article. যারা আর্টিকেল পার্ট 1 দেখেননি তাদের সাজেস্ট করব এখনই আর্টিকেল পার্ট 1টি দেখে আসুন, তাহলে আর্টিকেল পার্ট 2 বুঝতে কোনো সমস্যা হবে না এবং আর্টিকেল নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না। So let's start the video. আজকের ভিডিওতে আমরা আর্টিকেলের খুবই গুরুত্বপূর্ণ দুইটি নিয়ম শিখব। The first, use of definite article অর্থাৎ the, and the second one, when we shouldn't use any article অর্থাৎ no article। পরীক্ষায় ডেফিনিট আর্টিকেল এবং ইনডিফিনিট আর্টিকেলের পাশাপাশি নো আর্টিকেল নামে একটি অপশন থাকে, অর্থাৎ যেখানে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না, স্টুডেন্টদেরকে সেখানে ক্রস দিতে হয়। সুতরাং এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের এটা সম্পর্কেও জানতে হবে। রুলগুলো সহজে বোঝানোর জন্য আমি আপনাদেরকে এখানে স্ক্রিনে নিয়ে যাব। সবার কাছে অনুরোধ, এই অংশটি আপনারা খুবই মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। তো চলুন আমরা শুরু করি। প্রথম নিয়মটি দেখি। দেখুন, প্রথম নিয়মে বলা আছে নির্দিষ্ট এক বা একাধিক ব্যক্তি বা বস্তু বোঝাতে তার পূর্বে আমরা দা ব্যবহার করি বা দা ব্যবহৃত হয়। যেমন দা বয় অথবা দা বয়েজ, এটা সিঙ্গুলার অথবা প্লুরাল দুইটাই হতে পারে। ওয়েন্ট দেয়ার। এখানে নির্দিষ্ট আরেকটু যদি নির্দিষ্ট শব্দটাকে যদি আমরা আরেকটু সহজভাবে বুঝি, আমরা বলতে পারি পূর্ব পরিচিত। দেখুন ব্র্যাকেটের ভিতর আমি এটা দিয়ে দিছি যে পূর্ব পরিচিত, নির্দিষ্ট মানে পূর্ব পরিচিত। ঠিক একইভাবে আমরা বলতে পারি the girl, the student, আমরা বলতে পারি the man, the pen, মানে সেন্টেন্সের বা প্যাসেজের প্রয়োজনে এটা আমরা ব্যবহার করতে পারবো। এবার আসুন দেখি দ্বিতীয় নিয়মটা কি। সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার নাউনের পূর্বে মনে রাখতে হবে, সমগ্র জাতি যদি সিঙ্গুলার নাউন, এটা প্লুরাল হলে তখন এটা হয় না, তখন প্লুরাল হলে ওই প্লুরালেই এটা সমগ্র জাতি বোঝায়, তখন আর আর্টিকেল দা দিতে হয় না। আমরা এখানে নিচে উদাহরণ আছে, আমরা এখান থেকে দেখতে পারবো। সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার নাউনের পূর্বে আমরা দা ব্যবহার করব। এর নাম হচ্ছে জেনারেলাইজিং দা। যেমন দেখেন, দ্য ডগ ইজ এ ফেইথফুল এনিমেল। ফেইথফুল শব্দের অর্থ হচ্ছে বিশ্বস্ত, কুকুর একটি খুবই বিশ্বস্ত প্রাণী। আবার আপনি এই জায়গায় দায়ের পরিবর্তে এও ব্যবহার করা যাবে, এটাও বাক্য হবে। কিন্তু যখন আমরা প্লুরাল করে নেব নাউনটাকে, তখন আর এখানে কোনো আর্টিকেলের, সমগ্র জাতি বোঝাতে আর্টিকেলের প্রয়োজন হয় না। যেমন আমরা লিখছি ডগস আর ফেইথফুল অ্যানিমালস, এখানে কোনো আর্টিকেলের প্রয়োজন হয় না। এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। নিচে কিছু উদাহরণ আছে, দেখেন এগুলো একটু খেয়াল করেন। যেমন সমগ্র জাতি মানে রিচ, মানে যাদের অনেক সম্পদ আছে তারা, ওই ক্লাসটাকে বোঝাচ্ছে। দ্য পুয়ার, যারা অর্থনৈতিকভাবে মানে টাকা পয়সা যাদের নাই, দ্য পুয়ার অথবা কম, পুয়ার। আবার দেখেন জাতিগত চাইনিজ, চায়নার মানুষ যারা, চাইনিজ জাতি বোঝাচ্ছে সেই জন্য। ঠিক একইভাবে আরো জাতিগত যে শব্দগুলো আছে যেগুলো, যেমন দ্য ফ্রেঞ্চ, দ্য ব্রিটিশ, অথবা সুইজারল্যান্ডের নাগরিক দ্য সুইস, এগুলো। এই রুল নাম্বার 2টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা মনে রাখবেন। আপনারা চেষ্টা করবেন এই যে প্রত্যেকটি স্ক্রিন, যখন একটা নতুন আমি স্লাইডে যাই, ওইটা এই স্লাইডের আলোচনা শেষ হওয়ার পরে একটা স্ক্রিনশট নিয়ে রাখার চেষ্টা করবেন। তাহলে যেটা হবে, এটা আপনার পরবর্তীতে ভিডিও না দেখেও মোবাইল থেকে ওইটা পড়ে নিতে পারবে। এবার আসুন পরের যে নিয়ম, অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার এর পূর্বে দা বসে। অর্ডিনাল নাম্বার কি? নাম্বারকে মডার্ন ইংলিশে দুই ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে কার্ডিনাল, একটা হচ্ছে অর্ডিনাল। অর্ডিনাল হচ্ছে যেটা হচ্ছে অর্ডার বোঝায়, মানে পজিশন বোঝায়। যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ইংরেজিতে যেটাকে বলা হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম। তো এগুলার পূর্বে দা ব্যবহৃত হয়। যেমন দেখুন দা 10th মে। এখানে আরেকটা বিষয় বলা যেতে পারে যে অর্ডিনাল নাম্বার যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। অ্যাডজেক্টিভ কিভাবে? যেমন দেখেন এখানে যে মে শব্দটা, এটা হচ্ছে একটা মাসের নাম, এটা একটা নাউন, তার ঠিক পূর্বে 10th শব্দটা বসছে।
ঠিক পরের শব্দটা খেয়াল করুন, দ্য ফার্স্ট বয়। যে দেখুন বয় শব্দটা হচ্ছে নাউন, তার ঠিক পূর্বে ফার্স্ট বসছে, তার মানে একটা নাউনকে ডিনোট করে, মানে নির্দেশ করে, সেজন্য সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তো যখন আমরা এভাবে বলতে পারি যে অর্ডিনাল নাম্বার যখন অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে কাজ করে তখন তার পূর্বে দা ব্যবহৃত হয়। আমরা একইভাবে বলতে পারি দ্য ফিফথ সেশন। অনুরূপভাবে আরো কিছু শব্দের পূর্বে এরকম দা বসানো যায় এবং ওইগুলো অ্যাডজেক্টিভ হিসেবেই কাজ করে, সেজন্য তাদের পূর্বে আমরা দা বসাইতে পারি। যেমন দেখেন দ্য প্রিভিয়াস শব্দটা তো আমরা জানি পূর্বের। দ্য ফলোইং মানে হচ্ছে পরের, সামনে যেটা আসতেছে। তারপরে দেখেন দ্য নেক্সট, দ্য লাস্ট, দ্য সেম একই, দ্য অনলি, এগুলো সবগুলোই আসলে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এবার আমরা একটা সেন্টেন্সের ব্যবহারে দেখি এই যে ফলোইং, দ্য ফলোইংটা কিভাবে ব্যবহৃত হতে পারে। যেমন আই ডিড নট মিস ক্লাস অন দ্য ফলোইং ডে। অন দ্য ফলোইং ডে, দেখেন ওই ডে শব্দটাকে নির্দেশ করলো দ্য ফলোইং, সে আসলে এখানে ফলোইং শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। পরের নিয়মে যাই আমরা। রুল নাম্বার 4, সুপারলেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ সূচক ওয়ার্ডের পূর্বে দা বসে। এখন ঘটনা হলো যে সুপারলেটিভ ডিগ্রি কি। আমরা আর্টিকেল পড়তে গিয়ে আরো কিছু গ্রামারের আলোচনা আসবে, একটু খেয়াল করে শুনবেন, ওইগুলাও আপনাদের জানা হয়ে যাবে। আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে। যে সকল শব্দ নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে, নাউন বা প্রোনাউন সম্পর্কে আমাদের বলে, তারা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাডজেক্টিভের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তার কিছু গ্রেড বা ধাপ আছে। যেমন আপনি একটা বস্তুকে বলতে পারেন বিগ, আবার যদি এর চেয়ে যদি অন্য আরেকটা বস্তু, একই ধরনের বস্তু একটু বড় হয় তাহলে দিস ওয়ান ইজ বিগার দেন দ্যাট, এরকম বলতে পারেন, মানে তুলনা, এগুলোকে বলা হয় ডিগ্রি। তো একটা অ্যাডজেক্টিভের 3টা ডিগ্রি হয়, এটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ আর একটা হচ্ছে সুপারলেটিভ। সুপারলেটিভ যে ডিগ্রি, যে মানে সবচেয়ে বেশি বা সবচেয়ে বড়, এরকম যেমন ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট, যে ক্লেভারেস্ট যে অ্যাডজেক্টিভ ওটা হচ্ছে সুপারলেটিভ। আবার মনে করি এখানে বেস্ট শব্দটা খেয়াল করুন, এখানে দেয়া আছে দ্য বেস্ট বয়, এটার পজিটিভ হচ্ছে গুড, কম্পারেটিভ হচ্ছে বেটার এবং সুপারলেটিভ হচ্ছে দ্য বেস্ট। এই যে সুপারলেটিভ ফর্ম, যখনই আমরা সুপারলেটিভ ফর্মটা ব্যবহার করব তখনই তার পূর্বে আমাদের দা দিতে হবে, দা ছাড়া কখনোই সুপারলেটিভ হয় না। যেমন বিউটিফুল কে আমরা বলি বিউটিফুল, মোর বিউটিফুল, দ্য মোস্ট বিউটিফুল। খেয়াল করুন আমি বলেছি দ্য মোস্ট বিউটিফুল। ওকে, আবার এখন সব সময় যে সুপারলেটিভ ফর্ম মানে ইএসটি ফর্ম থাকলেই যে আমরা দেব তা কিন্তু না। কোনো শব্দ যদি সুপারলেটিভের অর্থ প্রকাশ করে তখনও তার পূর্বে আমরা দা ব্যবহার করতে পারবো। এই নিচের সেন্টেন্সটা দেখুন, হি ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ। একটা খেলা হয়েছে, ক্রিকেট খেলায় আমরা প্রায় সময় দেখি যে বাংলাদেশি দলের ক্রিকেট দলের সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তারা ম্যান অফ দ্য ম্যাচ হয়ে থাকে, মানে এই টোটাল খেলার মধ্যে তার পারফরমেন্স সবচেয়ে ভালো। তখন কি হয়, মানে একটা তুলনা এখানে বোঝাচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ, এই ম্যাচের মধ্যে যে বা 11 যে 22 জন, এদের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে সে খেলছে, সে সবচেয়ে মানে বেস্ট। তো এখানে দেখেন হি ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ, তার মানে এই ম্যাচের মধ্যে এই 22 জনের মধ্যে সেই সবচেয়ে ভালো। তার মানে এখানে যদিও বেস্ট ব্যবহার করা হয় নাই কিন্তু ওই অর্থটাই প্রকাশ করা হচ্ছে, সেজন্য আমরা এখানে দ্য ম্যান দিতে পারবো। পরের নিয়মে যাই। একটা বস্তু মানে সমগ্র একটা বস্তু, যেমন এখানে আমি একটা উদাহরণ দিছি, যেটা হচ্ছে একটা ডিমের। আমরা যেটা যদি ডিম ভাঙি তাহলে এটা দুইটা অংশ পাওয়া যায়, একটা হচ্ছে সাদা অংশ এবং একটা হচ্ছে হলুদ অংশ। তো যখন কোনো একটা বস্তুর কোনো একটা বিশেষ অংশকে নির্দেশ করতে হয় তখন এই জায়গায় আমরা আর্টিকেল দা ব্যবহার করতে পারবো। দেখেন সেন্টেন্সটা খেয়াল করেন, দ্য চাইল্ড লাইকস দ্য ইয়েলো অফ অ্যান এগ। দ্য ইয়েলো অফ অ্যান এগ, তার মানে কি ওই ডিমের যে বিশেষ যে অংশ, যেটা হলুদ অংশ, ওই অংশটাকে আলাদা করা হচ্ছে, সেই জন্য এখানে আমরা দা ব্যবহার করেছি। আবার দেখেন পরের সেন্টেন্সটা, উই এন্টার্ড দ্য থিক অফ দ্য ফরেস্ট। থিক শব্দটার অর্থ কি? থিক শব্দটা হচ্ছে মোটা, হয় কোনো সময় হয় ঘন, নিবিড়। এখানে জঙ্গলের একদম নিবিড় অংশ বা ঘন যে অংশ, যেটা বা গভীর অংশ আমরা বলতে পারি, ওই অংশকে নির্দেশ করা হচ্ছে। একটা জঙ্গল সব জায়গায় সুষম থাকে না, কোনো জায়গায় গাছপালা একটু কম থাকবে, কোনো জায়গায় একটু বেশি থাকবে। তো এখানে এই সেন্টেন্সে কি বলা হচ্ছে, দ্য থিক পার্ট, মানে কি, মানে হচ্ছে যে গভীর যে অংশ, ওই অংশটাকে নির্দেশ করার জন্য দা ব্যবহার করা হচ্ছে। উই এন্টার, এন্টার শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করা। উই এন্টার্ড দ্য থিক
দ্য thick of the forest। পরের নিয়মটা দেখি। এই নিয়মটা আপনারা সবাই খুবই মনোযোগ দিয়ে দেখবেন এবং পারলে যে স্ক্রিনশট বলেছিলাম ওটা নিয়ে রাখবেন। দেখেন, এই পৃথিবীতে বিশেষ কিছু সৃষ্টি আছে যেগুলোকে বলা হয় ইউনিক থিংস, মানে ওইটা একটাই আছে, এর বাইরে আর নাই। ওই ধরনের যে কিছু বস্তু বা সৃষ্টি আছে তাদের পূর্বে সবসময় আমাদের দা ব্যবহার করতে হয়। কি কি এগুলা? যেমন ধরেন পৃথিবী, সূর্য, চন্দ্র, আকাশ, নক্ষত্র, দিক ইত্যাদি যে সকল নামে মাত্র একটি বস্তুকেই বোঝায়, ইউনিক থিংস, এই বিষয়টা একটু মনে রাখবেন। এদের পূর্বে দা বসে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দ্য আর্থ, দ্য সান, দ্য মুন, দ্য স্কাই, দ্য ওয়েস্ট। এই যে দিক বোঝাচ্ছে এটা, দ্য ইউনিভার্স। খেয়াল করুন এরা প্রত্যেকটা কিন্তু এক, এদের কোনো অল্টারনেটিভস নাই। এই সকল শব্দের বাইরেও যেগুলো আছে, যেমন ধরুন দ্য গভর্নমেন্ট, দ্য পুলিশ, দ্য ইন্টারনেট, এগুলোর পূর্বে আমরা আর্টিকেল দা ব্যবহার করতে পারবো। একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা পরের নিয়মে যাই। রুল নাম্বার 7। এই ফ্রেজটা একটু খেয়াল রাখুন, অফ দ্য টু। সাধারণত কম্পারেটিভ ডিগ্রি, একটু আগে আমি বলেছিলাম যে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভের তুলনা, ধাপ। তো কম্পারেটিভ ডিগ্রির পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসানো হয় না, যায় না। কিন্তু অফ দ্য টু, এই অফ দ্য টু যদি সেন্টেন্সে উল্লেখ থাকে, অর্থাৎ দুইজন বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা, তখন যার সাথে তুলনা, খেয়াল করুন কি বলা হচ্ছে, অফ দ্য টু এর উল্লেখ বা ইঙ্গিত সহ দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। কম্পারেটিভ ডিগ্রি দুইজনের মধ্যে যদি তুলনা হয়, যেমন মারুফ ইজ দ্য টলার, মারুফা ইজ দ্য টলার অফ দ্য টু গার্লস। দুই মেয়ের মধ্যে মারুফা হচ্ছে লম্বা। আবার খেয়াল করুন পরের সেন্টেন্সে অফ দ্য টু বয়েজ, দুইটা ছেলের মধ্যে খুরশিদ ইজ দ্য ইয়াঙ্গার। ইয়াঙ্গার মানে হচ্ছে ছোট, যে খুরশিদ হচ্ছে ছোট। গুরুত্বপূর্ণ একটি নিয়ম, যেটা এটা একটা এক্সেপশন বলা চলে, কারণ কম্পারেটিভ ডিগ্রির পূর্বে সাধারণত দা বসে না, কিন্তু এই নিয়মে আমরা দেখলাম যে এই ক্ষেত্রে বসানো যাবে। পরের সেন্টেন্সে দেখুন, যে সকল নাউন দ্বারা পেশা বা বৃত্তি বোঝায় তার পূর্বে দা বসে। যেমন কিভাবে, দে উইল জয়েন দা বার। এখানে যে দা বার যেটা আছে, দা বার মানে হচ্ছে আইন পেশা বোঝাচ্ছে, সেই জন্য তার পূর্বে আমরা দা বসাতে পারবো অথবা বসানো যাবে। পরের সেন্টেন্সটা খেয়াল করুন, আচ্ছা এখানে দা আর্মিও বসানো যাবে যদি সেন্টেন্সের প্রয়োজনে, যদি আমরা দা বার অথবা দা আর্মি যেটাই লিখি এখানে ব্যবহার করা যাবে। পরের সেন্টেন্সটা দেখুন, দা প্রেস এখানে দেয়া আছে, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দা প্রেস, মানে হচ্ছে এটা হচ্ছে সাংবাদিকতা, যারা সাংবাদিকতা নিয়ে কাজ করেন, সংবাদ মাধ্যম, তাদের হচ্ছে এটা দায়িত্ব বোঝাচ্ছে, সুতরাং এখানে দা ব্যবহার করা যাবে। পরের নিয়মটা দেখুন, এটা খুব ইন্টারেস্টিং। রোড এর নামের পূর্বে, রোড মানে আমরা জানি রাস্তা, দা বসে, কিন্তু স্ট্রিট বা অ্যাভিনিউ এর নামের পূর্বে দা বসে না। খুবই খেয়াল করে রাখবেন এই বিষয়টা, এটা নিয়ে খুবই কনফিউশন তৈরি হয়, বিশেষ করে পরীক্ষার হলে যখন কোয়েশ্চেনটা হাতে পাবেন তখন এই ঝামেলা তৈরি হয় যে বসবে কি বসবে না। রোড রাস্তা, ওইটা ওই জায়গায় বসানো যাবে, কিন্তু স্ট্রিট অ্যাভিনিউ শুধুমাত্র মনে রাখবেন যে রোডের নামের পূর্বে আমি বসাইতে পারবো, এর বাইরে রাস্তা সংক্রান্ত যাই আসুক আমি বসাইতে পারবো না। দেখুন, আই ওয়াজ গোয়িং অ্যালং দ্য আব্দুল গনি রোড, এই যে রোড আছে আব্দুল গনির সাথে, তার মানে এখানে বসাতে পারবো। কিন্তু খেয়াল করুন, হি হ্যাজ এ শপ অন মানিকবে অ্যাভিনিউ, এখানে বসাতে পারবেন না, কারণ ওই যে অ্যাভিনিউ আছে। আবার দেখেন, উই হ্যাভ এ হাউস অন জাকির হোসেন স্ট্রিট, এখানে স্ট্রিট আছে, ওইখানে বসানো যাবে না। অ্যাভিনিউতে বসানো যাবে না, আবার স্ট্রিটেও বসানো যাবে না। পরের নিয়ম, বাদ্যযন্ত্র বাজালে তার পূর্বে দাও, সেগুলো আসলে খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে যে নিয়মগুলো আলোচনা করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো এবং অপশনাল যেগুলো সাধারণত কনফিউশন তৈরি করে ওইগুলো নিয়ে আলোচনা করছি, সেজন্য খেয়াল রাখবেন। বাদ্যযন্ত্র বাজালে তার পূর্বে দা বসে, কিন্তু যদি না বাজানো হয়, অন্য কোনো অর্থে ব্যবহৃত হয়, তখন তার পূর্বে দা বসে না। তবে হ্যাঁ, ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করা যেতে পারে। যেমন দেখুন, the boy plays the guitar, ছেলেটা কি গিটার বাজায়, কিন্তু he has a guitar, এখানে কিন্তু he has the guitar বলা যাবে না, তবে এখানে a ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করা যায়। আজ পরের নিয়মটা দেখুন, সমষ্টিবাচক, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন এবং মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখবেন। এখন কি বলা হচ্ছে,
সমষ্টিবাচক দেশের নামের পূর্বে দা বসে। এখানে সমষ্টিবাচক দেশ কি আসলে এটা আমাদের একটু বোঝা উচিত। যেমন দেখুন, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য ইউনাইটেড স্টেট, এই রাষ্ট্রের যদি বৈশিষ্ট্য আমরা যদি জানি যে এই দেশটা হচ্ছে কয়েকটা প্রভিন্সে, বেশ কয়েকটা প্রভিন্সে বিভক্ত, যেমন ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, এভাবে বিভিন্ন স্টেটে বিভক্ত এবং সবগুলো স্টেট মিলে কিন্তু এই রাষ্ট্রটা গঠিত। ঠিক একইভাবে ইউনাইটেড কিংডম, তার মানে অনেকগুলা স্টেটের সমন্বয়ে গঠিত, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে সমষ্টিবাচক দেশের নাম বা সমষ্টিবাচক রাষ্ট্র। এই সকল নামের দেশের পূর্বে আমরা দা বসাইতে আমাদের হয়, যেমন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য ইউনাইটেড কিংডম। ঠিক একইভাবে আমরা ব্যবহার করতে পারি দ্য নেদারল্যান্ডস, দ্য ওয়েস্ট ইন্ডিজ। এই প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু এইভাবে মানে বিভিন্ন প্রভিন্সে বিভক্ত, স্টেটসে বিভক্ত। দ্য হিমালয়স, এরপরে দ্য মিডল ইস্ট। পরে নিয়ম, কমন নাউন এবং অ্যাডজেক্টিভ যদি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া প্রকাশ করে তবে তাদের পূর্বে দা ব্যবহৃত হয়। এখন বিষয়টা হচ্ছে যে খেয়াল করুন, কমন নাউন কি এবং অ্যাবস্ট্রাক্ট, কমন নাউন এবং অ্যাডজেক্টিভ যদি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া প্রকাশ করে, এটা বিষয়টা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বিষয়টা কি? অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বিষয় হলো, অ্যাবস্ট্রাক্ট মানে হলো এমন কোনো কিছু যেটা আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, অথবা আমাদের যে সেন্সরি অর্গানস যেগুলো আছে ওইগুলোর দ্বারা ওইগুলোকে আমরা উপলব্ধি করতে পারি না। তবে হ্যাঁ, এটা আমরা অনুভবের মধ্যে থাকে, এটা আমরা ফিল করতে পারি। যেমন ধরুন, এখানে বলা হচ্ছে দ্য মাদার রোজ ইন হার, সরি, দ্য মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছে। তার মানে এটা হচ্ছে একটা বিশেষ গুণ। খেয়াল করুন, এই মাতৃত্ব, এই মা কি আমরা দেখতে পারবো? কখনোই না, কিন্তু তার কার্যক্রমের বা তার যে আচরণের মধ্যে আমরা বুঝতে পারবো যে ওই গুণটা তার মধ্যে আছে। মানে এটা হচ্ছে গুণবাচক একটা নাউন আমরা বলতে পারি। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে গুণবাচক কোনো কিছু। তো এটা যখন কমন, এখন খেয়াল করুন তাহলে কমন কি? কমন হইলো ওই ধরনের নাউন যেটা হচ্ছে জাতি বা শ্রেণী বোঝায়। যেমন মাদার, মাদারকে আমরা দেখতে পারি, এটা হচ্ছে কমন নাউন। বয় হচ্ছে এটা কমন নাউন। ম্যান, এগুলো হচ্ছে কমন নাউন। তো অ্যাবস্ট্রাক্ট, এই যে মাদার রোজ ইন হার, মাদারলি ফিলিংস, ওইটা তার মধ্যে, মানে ওইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, কিন্তু ওইটা মায়ের মতো আর কি। সেজন্য এর পূর্বে আমরা দা ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটা দেখুন, চেক দ্য বিস্ট ইন ইউ, তোমার মধ্যে যে পশুত্ব যেটা আছে ওইটাকে তুমি নিয়ন্ত্রণ করো। পশুত্ব বলতে তার মানে ওই যে আচরণ যেটা, ওই বিষয়টা, এটা কিন্তু আমরা ফিল করতে পারি যে তার আচরণটা যে পশুর মতো, এটা আসলে দেখা যায় না, কিন্তু এটা আমরা বুঝতে পারছি বা অনুভব করতে পারছি। পরের নিয়মে যাই, এটা হচ্ছে এখন পর্যন্ত যে কয়েকটা যে নিয়মগুলো আলোচনা করেছি তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি নিয়ম, বেশ বড় এবং খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, বলা হচ্ছে সাধারণ নিয়মে প্রপার নাউনের পূর্বে কোনো দা বসে না, কিন্তু ব্যতিক্রম হিসেবে নিম্নলিখিত প্রপার নাউনগুলোর পূর্বে দা বসে। ঘটনা হইল যে এখানে প্রপার নাউন কি এটা আগে আমাদের বুঝতে হবে। প্রপার নাউন হইল, আমরা জানি যে নাউনকে 5 ভাগে বিভক্ত করা যায় এবং এর মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট অথবা বিশেষ কোনো ব্যক্তি, বস্তু, স্থান, যে কোনো কিছু হতে পারে। নির্দিষ্ট বলতে ওই নামে শুধু আমি ওই নামবাচক শব্দ দ্বারা শুধু ওই ব্যক্তি বা ওই স্থান বা ওই দেশের নামে বুঝবো। যেমন আমরা যদি বাংলাদেশ বলি, দেখেন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে আর কোনো রাষ্ট্র নাই, তাহলে বাংলাদেশ এটা নামবাচক একটা শব্দ, এই বাংলাদেশই হচ্ছে প্রপার। যদি আমরা মনে করেন রহিমের কথা বলি, যে রহিম বলতে নির্দিষ্ট একটা ছেলেকেই বোঝায়, এই ধরনের নাম হইল প্রপার নাউন। এই প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না, তবে এখানে একটা লিস্ট দেয়া আছে যে এগুলোর পূর্বে আপনাদের বা আমাদেরকে বসাতে হবে। এগুলো আমরা একটু খেয়াল করি। প্রথমে হচ্ছে ধর্মগ্রন্থ, দেখুন দা কুরআন, দা গীতা, দা বাইবেল, এগুলো হচ্ছে এক্সেপশন, এগুলোর পূর্বে দা বসাতে হবেই, না হলে ভুল হবে। প্রসিদ্ধ গ্রন্থ মানে বিখ্যাত বই, এগুলোর পূর্বে দা বসাতে হবে। দা ইলিয়াড, এটা হচ্ছে যে গ্রিক মিথোলজির একটা বিশেষ অংশ। দা পুরাণাস, এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের। এরপরে হচ্ছে দা রামায়ণ, এই ধরনের। এরপরে দেখেন আছে, কিন্তু আরেকটা বিষয় এখন এখানে আছে, বইয়ের নামের আগে লেখকের নাম থাকলে তখন কিন্তু আর দা বসানো যায় না। যেমন দা হোমার্স ইলিয়াড, মিল্টনস প্যারাডাইস লস্ট, এগুলোর পূর্বে দা বসানো যাবে না। পরের নিয়মে যাই আমরা, সংবাদপত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় প্রায় সময় আসে। দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি সান,
জাহাজের নামের পূর্বে দা বসানো যায়, দ্য টাইটানিক। তারপরে দেখেন বিমান, দ্য বোয়িং 707, এটার পূর্বে দা বসাতে হবে। নদীর নামের পূর্বে দা বসানো যাবে, বড় বড় যে নদী আছে। দা পদ্মা, দা যমুনা। উপসাগরের পূর্বে দা বসানো যাবে, যেমন দা বে অফ বেঙ্গল। সাগরের নামের পূর্বে বসানো যাবে দা অ্যারাবিয়ান সি, দা রেড সি। মহাসাগরের নামের পূর্বে দা বসানো যাবে দা প্যাসিফিক ওশিয়ান, দা আটলান্টিক ওশিয়ান। পর্বতমালা বোঝাতে এখানে দা বসানো যাবে দা হিমালয়াস, দা আল্পস। মরুভূমির ক্ষেত্রে আমরা দা ব্যবহার করতে পারি, যেমন দা সাহারা, অথবা ভবনের ক্ষেত্রে দা তাজমহল। বিখ্যাত ঐতিহাসিক ঘটনার ক্ষেত্রেও দা ব্যবহার করা যায়, যেমন আমরা দা ফ্রেঞ্চ রেভলিউশন বলতে পারি। এরপরে আমরা বলতে পারি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য সরকারি বা জনসাধারণের জন্য নির্মিত স্থান বা ভবন, এগুলোর ক্ষেত্রেও আর্টিকেল ব্যবহার করা যাবে। যেমন দেখুন দা হাইকোর্ট, দা পার্লামেন্ট, দা সিনেমা, দা থিয়েটার, এগুলোর পূর্বে আর্টিকেল ব্যবহার করা যায়। এই ছিল ডেফিনিট আর্টিকেল দা এর ব্যাপারে গুরুত্বপূর্ণ সব আলোচনা। এবার আমরা দেখব নো আর্টিকেল, অর্থাৎ কখন আমরা কোনো ধরনের আর্টিকেল ব্যবহার করতে পারবো না নাউন অথবা নাউন সমতুল্য কোনো শব্দের পূর্বে। চলুন আবার স্ক্রিনে যাওয়া যাক। এবার আমরা দেখব ওমিশন অফ আর্টিকেলস। ওমিশন শব্দটাকে প্রথমে একটু বোঝার চেষ্টা করি। ওমিশন হলো কোনো কিছুকে উজ্জ করা বা কোনো কিছুকে তুলে দেয়া, অর্থাৎ কোনো জায়গায় আর্টিকেলস হবে না। সমস্ত গ্রামারের মধ্যে এই একটা কোয়েশ্চেন আছে যেটা খুব ইন্টারেস্টিং, যে যেখানে কোনো কিছু না লিখলে অর্থাৎ একটা ক্রস দিলেও মার্কস পাওয়া যায়। সুতরাং এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ অংশ। আমরা কখন আমরা ক্রস দেব, অর্থাৎ কখন কোনো আর্টিকেল ব্যবহার করব না, সেটাও আমাদের জানতে হবে। প্রথম নিয়মটা আমরা দেখি। একটু আগে বলছিলাম যে প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে কি, যেগুলো হচ্ছে বিশেষ অথবা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু যেগুলো আছে ওইগুলোর পূর্বে কখনো আর্টিকেল বসানো যায়। যেমন দেখুন ঢাকা, সারা পৃথিবীতেই ঢাকা একটা শহরই আছে, সুতরাং এর পূর্বে আর্টিকেল বসানো যাবে না। ঠিক একইভাবে শান্তা একজন মানুষের নাম, ওইটার পূর্বে কোনো আর্টিকেল বসানো যাবে না। পরের নিয়মটা দেখি। স্বাভাবিকভাবে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল নাউন কি? ম্যাটেরিয়াল নাউন হইল কোনো একটি বস্তু যে উপাদান দিয়ে তৈরি, ওই উপাদানটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। আর একটু সহজভাবে যদি আমরা বলি, যে সকল বস্তু ওজন দ্বারা কোনো মানে গুণা যায় না, ওজন দ্বারা পরিমাপ করতে হয়, তাদেরকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। যেমন ধরুন যে গোল্ড, মিল্ক, ওয়াটার, আয়রন, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এদের পূর্বে কখনো আর্টিকেল বসে না। তবে হ্যাঁ, বিশেষ কোনো অর্থে যদি ব্যবহৃত হয় এদের, তখন আবার ব্যবহার করা যায়, সাধারণভাবে হয় না। একটু আগে অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়েও বলেছিলাম, যেগুলো হচ্ছে আমাদের যে সেন্সরি অর্গানস যেগুলো আছে, যেমন আমাদের টাচ, আমাদের স্মেল, এই ধরনের যে সেন্সরি অর্গানস, বা আমরা কানের কথা যদি বলি, ওগুলো দ্বারা আমরা কি করতে পারি না, মানে কোনো কিছুকে ফিল করতে পারি না, ওগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। যেমন দেখুন ট্রুথফুলনেস, ব্রেইভারি, এগুলো আসলে দেখা যায় না, এগুলো হচ্ছে অনুভব করার মতো, মানে গুণবাচক যে নাউন যেগুলো আছে ওইগুলা। তো এগুলোর পূর্বে কখনো আর্টিকেল ব্যবহৃত হয় না, যেমন ট্রুথফুলনেস, ব্রেইভারি। এরপরে দেখে কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি, যখন কোনো একজন বিশেষ ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে যখন ব্যবহার করা হয় এই অ্যাবস্ট্রাক্ট নাউন, তখন এটা আবার হয়। যেমন ব্যবহার করা যায় আর্টিকেল, যেমন দ্য অনেস্টি অফ মাই ফাদার ইজ নোন টু দ্য ভিলেজার্স, যে গ্রামের মানুষের কাছে আমার বাবার যে সততা, আমার বিশেষ কোনো একজন ব্যক্তি বা নির্দিষ্ট একটা ব্যক্তি বস্তুর যে গুণ, যেটা এটার ক্ষেত্রে হয়। দ্য কাইন্ডনেস অফ মাই মাদার ইজ নোন টু অল। পরের নিয়মটা দেখি। সমগ্র জাতি বোঝাতে প্লুরাল নাউনের পূর্বে, সমগ্র জাতি বোঝাতে আমরা জানি যে সিঙ্গুলারের পূর্বে আর্টিকেল ব্যবহার করা যায়, কিন্তু প্লুরাল হইলে সেই ক্ষেত্রে আর লাগে না। এটা আমরা অলরেডি এই নিয়মটা পড়ে আসছি। ওকে, পরেরটা দেখি। মুখ্য উদ্দেশ্যে, অর্থাৎ স্কুল, কলেজ, এই যে জায়গাগুলা মুখ্য, এর মুখ্য উদ্দেশ্য মানে কি, যে আমি পড়তে যাওয়া, এখানে স্কুলের যাওয়া মানে হচ্ছে পড়তে যাওয়া। যদি মুখ্য উদ্দেশ্যে মানে পড়ার উদ্দেশ্যেই যদি যাওয়া বোঝায়, তাহলে এদের পূর্বে আর্টিকেল বসে না। যেমন হি গোজ টু কলেজ, হি গোজ টু কলেজ, এখানে কোনো আর্টিকেল বসানো যাবে না।
এরপরে দেখেন কিন্তু স্থানগুলোতে যদি অন্য কোনো অর্থে যদি যাওয়া হয় তখন কিন্তু আর্টিকেল আবার বসানো যাবে। যেমন আই ওয়েন্ট টু দ্য কলেজ টু সি দ্য প্রিন্সিপাল, অর্থাৎ আমি প্রিন্সিপালের সাথে এখানে দেখা করতে গিয়েছিলাম। আবার দেখেন আই ওয়েন্ট টু দ্য হসপিটাল টু ভিজিট এ পেশেন্ট, আমি কিন্তু আমার চিকিৎসার জন্য যাইনি, এটা হচ্ছে হাসপাতালে যাওয়ার মুখ্য উদ্দেশ্য, আমি কি অন্য আরেকজনকে দেখতে গিয়েছি, সেজন্য এখানে তা ব্যবহার করা যাবে। আবার দেখুন যে মানবজাতি অর্থে মেন অর ওয়েমেন এর পূর্বে নিজে এবং নিজের ফাদার মাদার ব্রাদার সিস্টার এগুলোর পূর্বে আসলে কখনো আর্টিকেল ব্যবহার করা যায় না। যেমন ম্যান ইজ মর্টাল, ম্যান এন্ড ওয়েমেন শুড কন্ট্রিবিউট টু দ্য, এগুলো দেখেন এগুলোর পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করতে হবে না। এই নিয়মটা আমরা আগেও পড়েছি যে রোডের নামের পূর্বে আমরা শুধু আর্টিকেল বসাতে পারবো, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে আসলে বসে না। যেমন স্ট্রিট, পার্ক, প্যালেস এগুলোর পূর্বে আর্টিকেল বসানো যায় না। অষ্টম যে নিয়ম যেটা আছে খেয়াল করুন যে সিজনের বা সিজনস আর ফেস্টিভ্যালস এর ক্ষেত্রে কোনো আর্টিকেল বসানো যায় না। তবে হ্যাঁ, দ্য রেইনি সিজন, যদি রেইনি শব্দ হয় তখন কিন্তু এটা বসানো যায়। সাধারণত সামার, স্প্রিং দেখেন এগুলোর পূর্বে আর্টিকেল বা কোনো উৎসবের পূর্বে আর্টিকেল বসানো যায় না। ওকে, পর্বতমালা বা দ্বীপপুঞ্জের নামের পূর্বে দা বসলেও একটি মাত্র পর্বত বা দ্বীপের নামের পূর্বে দা বসে না। এছাড়াও অন্তরীপ বা হ্রদ এর নামের পূর্বে আর্টিকেল বসে না। খেয়াল করুন মাউন্ট এভারেস্ট, সেন্ট মার্টিন, হাতিয়া, কেপ টাউন, কেপ অফ গড হোপ, লেক বৈকাল এদের পূর্বে আর্টিকেল বসানো যাবে না। সো ধন্যবাদ সবাইকে। এখন আমি আবার স্ক্রিনে ক্যামেরায় ফিরে যাচ্ছি। Thanks at all for your patience. I hope you have learned a lot today. But the fact is, how long this learning will stay? Well, সবকিছু ভালোভাবে মনে রাখার জন্য আপনারা আপনাদের ব্যক্তিগত খাতায় নোট তৈরি করে রাখুন। তাহলে যখনই প্রয়োজন পড়বে একটু চোখ বুলিয়ে নিলেই আবার সবকিছু শেখা হয়ে যাবে। ইংলিশ স্টেশনের অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে স্ক্রিনে যে লিঙ্কগুলো দেখা যাচ্ছে ওইগুলো একটু ঘুরে আসতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইংলিশ স্টেশনের সাথেই থাকুন।